শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আজ আমরা দ্বিতীয় দিন অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে উপযোগ সম্পর্কিত যে ধারণা সেটা তোমাদের কাছে পেশ করছিলাম। তো সেখানে তোমরা জানছিলে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং তাদের ভেতরে কি সম্পর্ক আছে। আমরা অবশ্যই গতদিন ওই উপযোগগুলোর ভেতরে যে সম্পর্ক, সেই সম্পর্ক রেখাচিত্রের মাধ্যমে পেশ করিনি। তো আমরা রেখাচিত্রের মাধ্যমে উপযোগগুলো আসলে ব্যাখ্যা করতে পারি। এই যে তোমরা যে চিত্রটা এখানে দেখছো, এই চিত্রতে আসলে প্রান্তিক উপযোগের রেখাচিত্র দেখানো হয়েছে, এমইউ রেখা। অর্থাৎ একজন ভোক্তা বিভিন্ন দ্রব্য ভোগ করে যে প্রান্তিক উপযোগগুলো সে পাবে, সেই উপযোগগুলো যখন আমরা রেখাচিত্রে দেখাবো তখন সেই রেখাটার নাম হবে প্রান্তিক উপযোগ রেখা, যা বাম দিক থেকে ডান দিকে ক্রমহ্রাসমান হয়। এখানে প্রান্তিক উপযোগ রেখাটা বিশেষভাবে বলার কারণ হলো যে আমরা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিধি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আলোচনা করতে চাই। তো আমরা এই বিধি আলোচনার প্রেক্ষিতে চিত্র সম্পর্কে আমাদের আলোচনা হবে। তো বিধি সম্পর্কিত যে আলোচনা, সেটা আমি প্রথম তোমাদেরকে জানাতে চাচ্ছি। এই বিধিটা পূর্ণাঙ্গ রূপ দেন বিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর আলফ্রেড মার্শাল। উনি 1890 সালে তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এই গ্রন্থে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এই বিখ্যাত গ্রন্থে উনি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে আলোচনা করেন। তবে তার পূর্বে জেরামি বেরহাম, স্ট্যানলি জেভন্স এবং হেনরি গোসেন নামক অর্থনীতিবিদরাও এর আগে এই বিধি সম্পর্কে আলোচনা করেন। তবে পূর্ণাঙ্গ এই তত্ত্ব হিসেবে পূর্ণাঙ্গ রূপ দেন হলো প্রফেসর আলফ্রেড মার্শাল। আমরা এ দিয়েও বুঝাই আলফ্রেড মার্শাল। তো এই বিধি প্রকৃতপক্ষে বিধিটা হচ্ছে যে মানুষের অভাব অসীম হলেও একটা নির্দিষ্ট সময় একটা বিশেষ দ্রব্যের অভাব পূরণ করা তার পক্ষে সম্ভব। এই কারণে ওই দ্রব্যটা সে যতই বেশি পরিমাণে ভোগ করে, ততই ওই দ্রব্য থেকে প্রাপ্ত যে উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমতে থাকে। এটাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ একটা দ্রব্যের সে যত অধিক পরিমাণে ভোগ করতে থাকে, ওই দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ আস্তে আস্তে ওই সময় তার কাছে কমতে থাকে। এই যে আস্তে আস্তে উপযোগ অর্থাৎ এই প্রান্তিক উপযোগটা কমে যাওয়া, এর নামই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। প্রফেসর মার্শাল বলছেন ওনার নিজের ভাষায় যে কোনো বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধির ফলে একজন ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে, তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমশ হ্রাস পায়। এটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। যে কোনো বিধি আমরা আলোচনা করতে যাই তখন ওই বিধি সম্পর্কে কিছু অনুমিত শর্ত গ্রহণ করে নেওয়া হয়। অর্থাৎ যে শর্তের উপর ভিত্তি করে ওই বিধিটা টিকে থাকবে। এই বিধির ক্ষেত্রেও যে অনুমিত শর্ত, সেই অনুমিত শর্তগুলো আমি তোমাদেরকে বলছি। একটা হলো, প্রথম হলো ভোক্তা যুক্তিশীল হতে হবে। অর্থাৎ ওই ভোক্তা রেশনাল অর্থাৎ স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে, তা না হলে সে স্বাভাবিক আচরণ করবে না। দ্বিতীয়ত, দ্রব্যের এককগুলো সমজাতীয় হতে হবে। ওই এককগুলো যদি অসমজাতীয় হয় তাহলেও এই বিধিটা তখন কার্যকারী হবে না। এরপরে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করা হবে। তারপরে এই বিধিটা যখন আমরা আলোচনা করব তখন আরও যে অনুমিতিটা গ্রহণ করা হবে যে দাম স্থির ধরা হবে। এরপরে ভোক্তার আয়, রুচি, পছন্দ এগুলো স্থির ধরা হবে এবং আরও যে বিষয়টা ধরা হবে
সেটা হলো যে উপযোগ পরিমাণগতভাবে পরিমাপযোগ্য এই অনুসিদ্ধান্তটাও আসলে সেখানে গ্রহণ করা হবে। এর উপরে ভিত্তি করেই এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এই তত্ত্বটা দাঁড়িয়ে আছে। তো আমরা রেখাচিত্রের মাধ্যমে বিষয়টা দেখাতে চাই, যদিও এখানে মোট উপযোগের তথ্যটাও দেয়া আছে, কিন্তু আসলে আমরা শুধুমাত্র প্রান্তিক উপযোগ নিয়েই এখানে আলোচনা করব। না, এটা থাকলেও অসুবিধে নেই, মোট উপযোগ আসলে আমাদের লাগতে পারে। টোটাল ইউটিলিটি এটা হলো 4, 7, 9, 10, 10, এটা আমাদের রাখলেও কোনো অসুবিধে নেই। তো আমরা যে চিত্রটা আমরা দেখাইছি, একটা হলো ও এক্স ড্যাশ অক্ষ, এটা হলো আনুভূমিক অক্ষ, আর একটা হলো ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ, এটা হলো উলম্ব অক্ষ। ভূমি অক্ষ, আনুভূমিক অক্ষে আমরা দ্রব্যের একক দেখাচ্ছি, আর উলম্ব অক্ষে আমরা প্রান্তিক উপযোগ দেখাচ্ছি। দ্রব্যের একক যখন 1 অর্থাৎ প্রথম একক, তখন তার প্রান্তিক উপযোগ হলো 4, এটা হলো এ বিন্দু। এরপরে দ্রব্যের একক যখন 2, তখন প্রান্তিক উপযোগ হলো 3, এটা হলো বি বিন্দু। এরপরে দ্রব্যের একক যখন 3, তখন প্রান্তিক উপযোগ তখন হলো 2। এরপরে এই যে 2 আমরা দেখালাম। এরপরে দ্রব্যের একক যখন 4, তখন প্রান্তিক উপযোগ হলো 1, 4 প্রান্তিক উপযোগ হলো 1। এরপরে দ্রব্যের একক যখন 5, আমরা দেখছি দ্রব্যের একক হলো 5, দ্রব্যের একক 5, সেক্ষেত্রে প্রান্তিক উপযোগ হলো 0, অর্থাৎ এটা আনুভূমিক অক্ষের সাথে এই ই বিন্দু মিশে আছে। আমরা এর আগেও যখন সম্পর্ক পড়াইছিলাম যে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের যে সম্পর্ক, যে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ 0, সেই বিন্দুটা হলো ই বিন্দু, এই বিন্দু। এরপরও যদি ভোক্তা আরও দ্রব্য ভোগ করে, তাহলে সেক্ষেত্রে তার প্রান্তিক উপযোগ কমে যাবে। প্রান্তিক উপযোগ কমে যখন 9 হলো, তখন এই মোট উপযোগ যখন 9 হলো, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলো, অর্থাৎ -1। আমরা সেটা এফ বিন্দু দিয়ে দেখাচ্ছি, ফলে এই চিত্রের মাধ্যমে আমরা জানতে পারছি ওই বিধিটায়, যেটা প্রকৃতপক্ষে মার্শাল তার বিধিতে জানাইছিলেন। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যখন একটা দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করতে থাকে, তখন তার প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। এইটাই হলো প্রকৃতপক্ষে সেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই বিধির অনেকগুলো সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো সবগুলোই আসছে তার অনুমিত শর্তের ভিত্তিতে। প্রথমত হলো, ভোক্তা যদি যুক্তিশীল না হয়, তাহলে এই বিধি তখন কার্যকারী হবে না। এরপরে হলো ভোক্তার আয়, রুচি, অভ্যাস এগুলো যদি পরিবর্তন হয়, তখনও এই বিধিটা কার্যকারী হবে না। কারণ ভোক্তা একসময় গরুর গোশ পছন্দ করত, এখন হয়তো সে আর ডাক্তাররা বলছে যে সে খাবে না, তাহলে সেক্ষেত্রে তার উপযোগ ওখানে কমতি থাকবে। অর্থাৎ রুচি অভ্যাসের যদি পরিবর্তন ঘটে, তাহলে এই বিধি যে সেখানে কার্যকারী হবে এটা আমরা বলতে পারি না। তৃতীয়ত হলো যে দ্রব্যের একক স্বাভাবিক পরিমাণে হতে হবে, অর্থাৎ দ্রব্যের একক যদি স্বাভাবিক পরিমাণে না হয়, সেক্ষেত্রে অতিরিক্ত এককের চাহিদা তার কাছে না কমে বরং বাড়তে পারে। যেমন একজন পিপাসার্ত ব্যক্তিকে যদি ছোট্ট চামচে 1 চামচ পানি দেয়া হয়, তাহলে পরের তার পিপাসা না কমে বরং আস্তে আস্তে আরও বাড়তে পারে। এরপরে শখের দ্রব্যের ক্ষেত্রেও এই বিধিটা কার্যকারী হয় না। কারণ মানুষ যেমন ডাক টিকিট সংগ্রহ, মানুষ যখন কোনো শখের দ্রব্য
সংগ্রহ করতে চায় এবং দ্রব্য পাওয়া শুরু করে, তখন সে ওই দ্রব্য পাওয়ার জন্য আরও আকাঙ্ক্ষী হয়ে পড়ে। সেই জন্যই শখের দ্রব্যের ক্ষেত্রেও ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধি কার্যকারী হয় না। এরপরে নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রেও এই বিধিটা কার্যকারী হয় না। যেমন যারা কোনো দ্রব্যের ক্ষেত্রে নেশাগ্রস্ত হয়ে পড়ে, তখন দেখা যায় যে সে অতিরিক্ত ওই দ্রব্য চেতে থাকে। এই কারণে এই নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটা আসলে পূর্ণভাবে কার্যকারী হয় না। এরপরে সময় ব্যবধানের কারণেও এই বিধিটা কার্যকারী হয় না। যেমন একজন পিপাসার্ত ব্যক্তি সকালে 1 গ্লাস কিংবা পূর্ণ তৃপ্তির সাথে পানি পান করলো, কিন্তু আসলে 3-4 ঘন্টা পরে সে আবার পিপাসার্ত হয়ে পড়বে। ফলে যদি সময় ব্যবধানটা ব্যাপক হয়, তাহলে সেক্ষেত্রে এই বিধিটা কার্যকারী হবে না। আরও একটা ক্ষেত্রেও এই বিধি কার্যকারী হবে না, সেটা হলো সম্পর্কিত দ্রব্য। সেই সম্পর্কিত দ্রব্য পরিপূরক হতে পারে, পরিপূরক দ্রব্য হতে পারে, আবার পরিবর্তক দ্রব্য এখানে হতে পারে। অর্থাৎ পরিপূরক দ্রব্য মানে একটার সাথে যখন আর একটা দ্রব্যের সম্পর্ক থাকে। যে একজন ব্যক্তির যদি একটা পায়ের এক পাটির জুতো পায়, তাহলে সে আর এক পাটির দ্রব্যের আকাঙ্ক্ষা তার বাড়বে, মানে ওই পাটিটা তার সংগ্রহ করতে হবে। ফলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও যেরকম বিধিটা কার্যকরী হয় না, একটা দ্রব্যের পরিবর্তে যখন আর একটা দ্রব্য ব্যবহার করা হয়, তখন সেই দ্রব্যগুলোকে আমরা পরিবর্তক দ্রব্য বলি। এই পরিবর্তক দ্রব্য যখন থাকবে, তখনও এই বিধিটা কার্যকারী হবে না। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ যে বিধি, সেই বিধিতে আমরা দেখছি যে এর যে অনুমিত শর্তের যে ত্রুটি, সেই অনুমিত শর্তের ত্রুটিটাই এই বিধিটা কার্যকারী না হওয়ার জন্যে মৌলিকভাবে সেখানে ভূমিকা রাখে। তো আমরা এই বিধি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি। এই বিধি সম্পর্কিত অনেক তথ্য আমাদের প্রয়োজনে এটা লাগবে। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়টা তোমরা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করবে। আর একটা বিষয়ও আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে বাকি থেকে যাচ্ছে, সেটা হলো ভোক্তার উদ্বৃত্ত ধারণা। ভোক্তার উদ্বৃত্ত এই ধারণা। ভোক্তার উদ্বৃত্ত ধারণাটাও মূলত অধ্যাপক আলফ্রেড মার্শালই প্রদান করেন। এই উদ্বৃত্ত ধারণাটা প্রকৃতপক্ষে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির দৃষ্টিভঙ্গির সাথে আসলে মানানসই। যে একজন ভোক্তা বাজারে একটা দ্রব্যের জন্যে যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয়, এই দুয়ের পার্থক্যকেই আমরা ভোক্তার উদ্বৃত্ত বলি। যে একজন ভোক্তা একটা দ্রব্যের জন্যে, মানে আমরা যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখি, তাহলে আমরা দেখব যে সে 3 এককের জন্যে কিংবা এই 3 এককের জন্যে সে তার খরচ হচ্ছে এই ও, আমরা এখানে আর একটা চিহ্ন দিলাম, বি সি ডি, আর সে এই এম ইউ অথবা এটা যদি ডিডি একটা রেখা হয়, ডিডি রেখা হয়, তাহলে আমরা পি দিলাম। তাহলে যদি সে 3 একক দ্রব্য ব্যবহার করে, অর্থাৎ ওবি পরিমাণ দ্রব্য ব্যবহার করে, তাহলে সে মোট উপযোগ পাবে ও বি সি পি। আর তার জন্য দাম যদি ওডি পরিমাণে হয়, তাহলে তার ক্ষেত্রে তার খরচ হবে হলো ও বি সি ডি, এখানে ডি সি পি, এইটি তার উদ্বৃত্ত হিসেবে থাকবে। আসলে ভোক্তার উদ্বৃত্ত হলো যে একজন ভোক্তা
বাজারে একটা দ্রব্যের যে দাম দিতে মানসিকভাবে প্রস্তুত থাকে কিন্তু প্রকৃতপক্ষে যে দামে কেনে, এই দুইয়ের পার্থক্যই হলো ভোক্তার উদ্বৃত্ত। অর্থাৎ আমি একটা দ্রব্য 10 টাকাতে কিনতে রাজি, কিন্তু বাজারে আসলে বিক্রি হয় তা 8 টাকায়, তাহলে এক্ষেত্রে আমার 2 টাকা উদ্বৃত্ত সৃষ্টি হবে। এইটাই হলো প্রকৃতপক্ষে উদ্বৃত্তের ধারণা। তো আমরা উপযোগ সম্পর্কিত যে ধারণাগুলো, এগুলো আমরা এই দুটো ক্লাসে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপরে আমরা পরবর্তী যে ক্লাসগুলো আমাদের আসবে, এই ভোক্তা এবং উৎপাদকের আচরণ, তার ভেতরে আমরা এক সময় সৃজনশীলের উদ্দীপকের আলোকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি।